যদি আমার এই হয়, যদি আমার এই হয়, এইগুলা ভালো না। ডেল কার্নেগির একটা কথা আছে যে যদি তুমি সফল হতে চাও, তোমার সফল ডিকশনারি থেকে যদি কথাটা বাদ দিয়ে দাও। আর আগামী কুরবানি হতে আস্তে আস্তে হয়তো 15 লাখ ওভার হবে। এটা উপলব্ধি করেছি, সেটা হচ্ছে টাকা। আচ্ছা, আমার এই পর্যন্ত আসতে খুব কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সফলতার আরো একটি গল্পে। আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত গরু মাত্র একটা গাভীর ফলন। মজার বিষয়, সেই গাভীটি এখনো এখানে রয়েছে। আমরা গাভীটি দেখব এবং জানার চেষ্টা করব সুদীর্ঘ এই পথ পাড়ি দিতে কতটা অনুকূল এবং প্রতিকূল পরিবেশ পার করতে হয়েছে এই খামারির মালিক জনাব শেখ শফিউল্লাহ। আমরা কথা বলবো শেখ শফিউল্লাহর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আপনার খামারটা তো খুব সুন্দর, পরিচ্ছন্ন, আদর্শ একটি খামার। আমরা জানতে পারলাম আপনার একটি গাভী থেকে এতগুলো গরু আজকে একটা আদর্শ খামারে রূপান্তরিত হয়েছে। আসলে আমরা একটু শুরুর গল্পটা আর কি একটু জানতে চাচ্ছি। শুরু হয়েছিল এই গরুটা থেকে 2017 সালে। 2017 সালের শেষ দিকে, প্রায় 18 সাল বলা যায়। একে আমরা কিনে নিয়ে আসি একটা বাচ্চা কোলে করে। আচ্ছা। তো তখন গরুর দাম একটু কম ছিল, মাত্র 82,000 টাকা দিয়ে কিনে এনেছিলাম ওই বাচ্চাটা সহ। তো সেও বিশাল আকৃতির একটা ষাঁড় হয়েছিল। আচ্ছা। ওরে বিক্রি করে দেওয়ার পরে এইটা হয়, পরের বাচ্চা হচ্ছে এইটা। যেদিন তিতলি ঝড় হয়েছে তার পরের দিন সকালে এ জন্মাইছে, এই জন্য এর নাম হচ্ছে তিতলি। এ 13 মাসের গাভীন হয়। এই তিতলি 13 মাসে গাভীন হয়েছে। 13 মাসে গাভীন হয়। এর পরে জন্ম নেয় হচ্ছে ওই বড়টা। ওইটাকে আমার ওই গঠন দেখে আমার মনে হয়েছিল যে বিশাল আকৃতির গরু হবে। এই জন্য আমার একটা বড় গরু পালার খুব শখ ছিল, তাই এরে আমি রাখছি, আপাতত এখনো রাখছি। আপনার পালের বাচ্চা? হ্যাঁ, এটা আমার পালের বাচ্চা, ওর পরেরটা। আচ্ছা আচ্ছা। এর বয়স হচ্ছে কতদিন আজকে? এর বয়স হচ্ছে 4 বছর প্লাস। আগামী 25শে মে মাসে বোধহয় 5 বছর হবে। আগামী 25শে মে 5 বছর পূর্ণ হবে। এটা লাইভ ওয়েট কত? লাইভ ওয়েট আমি অ্যাকচুয়ালি ওইভাবে দেখিনি, তবে আসলে ওই এত তাড়াতাড়ি মানে কুরবানির জন্য প্রচার করব বা এরকম চিন্তা ভাবনা নেই বলে আমি লাইভ ওয়েটই করি। আজকে আপনার খামারের বয়স 7 বছর। 7 বছর। এই 7 বছরে আজকে আপনার যদি আমি টাকার কথা চিন্তা করি বা টাকার হিসাবে চিন্তা করি, তাহলে আসলে কত টাকার গরু আপনার খামারে এই মুহূর্তে আছে? অ্যাকচুয়ালি আমি এভাবে হিসাব করি না, কারণ এই গরুটা কেমন দামে বিক্রি হবে। এই গরুটা বিক্রি হবে, বড় গরুটা বিক্রি হওয়ার পরে নির্ভর করে যে আমার কত টাকার গরু আছে। তবে মোটের উপরে লাভবান আছি। এটা গরু হোক, যে কোনো কাজ হোক, যদি পরিকল্পনা অনুযায়ী করা যায়, পর্যাপ্ত ইনভেস্ট করা যায়, তাহলে লস হয় না। তো গরু পালন বর্তমান লাভজনক। খাবারের দাম যদিও অত্যাধিক বেশি, আমরা যদি আনুমানিক ধরি, তাতে কি আপনার 15 লাখ টাকার মতো? তা আছে, 15 লাখ টাকার গরু আছে। আচ্ছা। আর আগামী কুরবানি হতে আস্তে আস্তে হয়তো 15 লাখ ওভার হবে। 15 লাখ ওভার হয়ে যাবে। আচ্ছা, শুরুটা ছিল 82,000 টাকা দিয়ে, মাত্র 7 বছরের ব্যবধান ছিল মূলত এইটা 82,000। এর সাথে আর কিছু ছোট ষাঁড় বাছুর ছিল। মোট আমি 2 লাখ টাকা, 2.5 লক্ষ টাকা নিয়ে শুরু করি। আচ্ছা। তারই ভিতর দিয়ে হ্যাঁ, এই যে ওই গরু বিক্রি হয়েছে তাতে কিছু আউটপুট হয়েছে। আমার এই গোল ছিল না। আচ্ছা। আমি এই গোলটা করছি, এই শেডটা করছি, তারপরে নিজের খরচ আছে। মোটামুটি ওই একটা গরু বিক্রি করেছিলাম, ওই সময় গরু সস্তা ছিল, 16,000 18,000 টাকা বোধহয় গরুর মন হতো, আমার সঠিক খেয়াল নেই। 2 দাঁত হলে 1,21,000 টাকা বিক্রি করে দিই। সেটাও বিশাল বড় গরু হয়েছিল। 1,21,000 টাকার একটা গরু তারপরটা বিক্রি করেছি 1,15,000 টাকা। এই 2,35,000 বা 36,000 টাকা আমি গরু এখান থেকে বিক্রি করি, ওই এক গাবি থেকে। আচ্ছা, ওই এক গাবি থেকে 2,35,000 টাকার মতো গরু বিক্রি করছেন। আর হচ্ছে কি এই যে আনুমানিক 15 লাখ টাকার গরু এখনো আপনার খামারে আছে। 9টা টোটাল বিক্রি করলে 15 লাখ হবে আশা করি। হ্যাঁ, 15 লাখ টাকা হয়ে যাবে আশা করা যায়, কারণ আপনার এই গরুটার দামই তো আছে প্রায় 7-8 লাখ টাকার মতো। এই গরুটা বিক্রি হয়েছিল, কিন্তু ওই যেদিন আসবে ওই দিন ঝড় হয়, কুরবানির আগে যে ঝড় বাতাস বৃষ্টি হয়, যার কারণে ওই লোক আর আসতে পারে অসুস্থ, যার কারণে গরুটা আমার রয়ে গেছে। তারপরে আমি টেনশন করি না, কারণ আমার গাভীর থেকে বাচ্চা খাচ্ছে যাচ্ছে, এই যে সুন্দর মতন করে কি ও সবসময়ের জন্য থাকে। এই আপনার এই 7 বছরের সুদীর্ঘ একটা পথ পাড়ি দিতে অনেক প্রতিকূল পরিবেশ পার করেই আপনার আজকের এই পর্যায়ে দাঁড়ানো লাগছে, একটা আদর্শ খামার তৈরি করা লাগছে। তো
যদি নতুন যারা শুরু করবে ওরা আসলে কি কি দিক খেয়াল করলে ওই প্রতিকূল পরিবেশগুলো ওনাদেরকে ফেস করা লাগবে না, এই ব্যাপারে নতুনদের জন্য, অর্থাৎ যারা নতুন আসবে এই খামার সেক্টরে তাদের জন্য কি পরামর্শ থাকবে? শুধু গরু পালন না, যে কোনো কাজ করার আগে নিজে বসে সুন্দরভাবে একটা পরিকল্পনা করে নেবে যে আমি কোনটা করব। যেমন যদি সে গরু পালন করে, সে কয়টা গরু পালন করবে, গরু পালন করার জন্য তার কি প্রয়োজন, কিসের সাথে একটু ঘাসের জমি বা খড় এগুলোর যোগান আছে কিনা, প্লাস এইগুলা সংকুলন দেওয়ার টাকা তার আছে কিনা। আমি সব থেকে প্রতিকূল পরিবেশ যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে টাকা। আমার এই পর্যন্ত আসতে খুব কষ্ট হয়েছে। আমার গরু অনেক সময় শুধু খড় দিয়ে ভিজাই দিয়ে খাওয়াইছি মাসের পর মাস। এত বড় গরু যে কোনো খামারে থাকলে তারা, এই গরু এখন প্রায় 1500-1600 কেজি বডি ওয়েট হতো, শুধুমাত্র শুকনো খ্যাড় ভিজাই দিয়ে খাওয়াইছি, দানাদার খাবার খাওয়াতে পারিনি। তো যা কিছু করতে হবে ছোট করে হোক, আমার আগে মূলধনটা কত, এই মূলধন নিয়ে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমার যদি মূলধন থাকে বৃহৎ আকারে করা, তাহলে বৃহৎ আকারে করা, যদি মূলধন ক্ষুদ্র থাকে ক্ষুদ্র আকারে করা। তবে একেবারে যারা নতুন তাদেরকে ক্ষুদ্র দিয়ে শুরু করলে সুবিধা হয় কি, তাদের যেমন আমার এই গরুর জন্য আমি কোনো ডাক্তার ডাকি না, আমি বলে দিই যে আমার গরুর মুখ দেখলে আমি বলে দিতে পারি যে আমার গরু অস্বস্তিতে আছে না স্বস্তিতে আছে না। এটা এই করতে করতে অভিজ্ঞতা হয়েছে। আর তারপর একটা প্রেরণা ছিল, আমি 3 মাসের যুব প্রশিক্ষণ নিয়েছিলাম আমাদের বাগেরহাট থেকে। পশুপালন, মাছ চাষ, হাঁস মুরগি পালনের উপরে ওর চিকিৎসার বিষয় ছিল। তার মানে আপনি তো অভিজ্ঞ একজন মানুষ। মানে কিছুটা প্রশিক্ষণ ছিল, বাদ বাকি এই যে বাস্তব অভিজ্ঞতার উপরে দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এটা আমি বুঝি। তো গরু সুস্থ আছে কিনা অসুস্থ আছে কিনা এগুলো বুঝে ওঠার জন্য অন্তত 1 বছর বা 2 বছর সে একটা বা দুটো দিয়ে শুরু করুক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে বাদ বাকি সে তার যত টাকা থাকুক। দেখা যাচ্ছে একজন একটা মানে বিদেশের মতন স্মার্ট খামার করবে, তার টাকাও আছে, 100 কোটি টাকা সে ইনভেস্ট করতে পারবে, কিন্তু সে এট এ টাইম ইনভেস্ট করলে তো হবে না। তার আগে ওই বিষয়টাকে পুরা আয়ত্তে নিয়ে নিতে হবে। গরুর স্বভাব বুঝতে হবে, গরু কি সেটা জানতে হবে। এইটাই, গরু তার ভালো লাগে কিনা। যেমন যে এমআই এগ্রোর হাসান ভাই অত্যন্ত ভালো মানুষ, মানে তার কথাবার্তা শুনে মনে হয়, আমি তো কখনো তার সাথে পরিচয়, তিনি একটা কথা বলছিল যেটা আমার এত ভালো লাগছে, যে মানুষ দুটো উদ্দেশ্যে কাজ করে, একটা হচ্ছে জীবনের জন্য, একটা জীবিকার জন্য। তো এই প্রাণী নিয়ে চলা এটা আসলে শুধু জীবিকার জন্য, এটা জীবনের জন্য। এবং তিনি কোটি কোটি টাকার মালিক, তারপরেও তার সমস্ত ব্যবসা বাণিজ্য অন্য লোকের হাতে দিয়ে তিনি নিজের হাতে গোবর ফেলাচ্ছে। এবং গরুকে, এই যে গরুর প্রতি তার যে ভালোবাসা, এইটা হচ্ছে মূলত সফলতার মূল চাবিকাঠি। হচ্ছে আমি যেটা করব ওইটা ভালো লাগতে হবে, আমার ভালোবাসা পরে ভালো লাগতে হবে, ভালো না লাগলে ভালোবাসা হবে না। শুধুমাত্র প্রফিটের কথা, টাকার কথা চিন্তা করে এটা করা ঠিক হবে না। এই যে প্রফিটের কথা চিন্তা করলে, আমার ওই গরুতে তো এখন লসে আছে। কিরকম, আমি 7.5 লাখ টাকা বা 7 লাখ টাকার পরে যা দেওয়ার আমি গরুটা ডেলিভারি হলে আমার এত কষ্ট হতো না, কিন্তু তাকে টেনে রাখতে হচ্ছে। একটা বছর ও 1,80,000 টাকা খাবে সর্বনিম্নে, তারপরে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। তো এই যে লস, এখন এই লসের কথা চিন্তা, ও তো আমার সন্তানের মতো, ও আমাকে দেখলে কি না করে। এরা সবাই আপনার পরিবারের সদস্য, পরিবারের সদস্য, কারণ ঘুম থেকে উঠেই এরা আপনাদের দেখে। মজার একটা বিষয় হচ্ছে, এইখান দিয়ে কোনো মানুষ হেঁটে যাবে, এরা বসবেও না বা কোনো করবে না। আমি ওই মসজিদের পাশে, এখান থেকে অন্তত 50 গজ দূরে থাকে, আমার পায়ের শব্দ শুনে এরা ডেকে ওঠে। সব থেকে একটা মজার বিষয় যে এরা আমার পায়ের শব্দ চেনে, পরিবারের সদস্যের মতো এরা সবাই। এজন্য না, এটা কিন্তু বাস্তব। এখান থেকে আমার খামারের পাশ দিয়ে রাস্তা, লোকজন যাইতে তালে আছে, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে আমার পায়ের শব্দ শুনে এরা ডেকে ওঠে। আচ্ছা আচ্ছা। তো এই যে ভালো লাগা, এই যে ব্যাপার, এইগুলা থাকতে হবে। আর হচ্ছে আমি কি করব, এটার জন্য কতটুকু মূলধনের প্রয়োজন, মূলধন ছাড়া মুনাফা হয় না, যেগুলো আমি ফেস করেছি এবং করতেছিও। এই আপনার এই 7 বছরের যে ফার্মিং এর অভিজ্ঞতা, আরেকটা কথা বলি, আমার কিছু মজার বিষয় আছে। কাকতালীয় ভাবে এই ঐতি জন্মাইছে এর বাছুর, যেদিন তিতলি ঝড় হয়েছে তার পরের দিন। এইটি জন্মাইছে ও বকনা, এ জন্মাইছে সিয়েত্রাং যেদিন হয়েছে তার পরের দিন। এদের এর নামও সিয়েত্রাং। মানে এই আর এরকমেরই। আপনার এই ফার্মে 4টা প্রজন্ম এখনো দাঁড়ানো আছে। আর ওই হয়তো, আর এই প্রজন্মের মূল যে গাছ, সেই গাছটা হচ্ছে এই যে, হ্যাঁ এইটা, এই যে হচ্ছে সেই বুড়ি। আমার লোককে, আমার আব্বা এই গাবিটা সম্পর্কে একটা কথা বলছে তুমি এই গাবিটারে কখনো বিক্রি করবা না,
আচ্ছা মানে এই এত লক্ষ্মী আব্বা অবশ্য বলছিল এই কারণে যে ওই এখানে ও দ্বিতীয় বাচ্চা দেবে সম্ভবত পিটবুল রে। আচ্ছা তখন আমি বাইরে নিয়ে গেছি, ও শুইছে আর উঠেই নেই, বাচ্চা প্রসব করার পরে উঠিছে। তা আব্বা কাছে এত লক্ষ্মী গরু এটা তুমি বিক্রি করবা না? আমি ও সববারে বলছিলাম যে না এটা না, ব্যবসা, এগুলো ব্যবসা, প্রয়োজনের সময় বিক্রি হতে পারে, দেখা যাচ্ছে গরুর সংখ্যা বেড়ে যাচ্ছে, পুরোনো বিক্রি করে যায়। তারপরেও পরে চিন্তা করছি আব্বা নেই, এখন চিন্তা করছি যে না এরা বিক্রি করবো না, ও আমার খামার এই থেকে যাক। হ্যাঁ 7 বছর পুড়ে যাচ্ছে। তো আপনার এখন তো গরু রাখার জায়গা নাই বললেই চলে। হ্যাঁ আমার শেড বাড়াতে হবে, আমার জায়গা আছে, আমার এই পাশে 12 কাঠার মতো জায়গা আছে, উঁচু জায়গা, ওখানে শেড বাড়াতে হবে। এখন এরা কি এখানে আপাতত টেম্পোরারি হিসাবে থাকে? হ্যাঁ টেম্পোরারি হিসাবে এখানে থাকে। আপনার যে গাভীগুলো আছে এর থেকে দুধ প্রোডাকশন পান না? আমি দুধের বিষয়টা আমাদের এইদিকে, ও একটা ভালো কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমি যে ব্যবসাটা করব আমার উৎপাদনটা তো বাজারজাতকরণের জন্য। যেমন আমাদের অঞ্চলে দুধ এখনো 40 টাকা, 45 টাকা, আমাদের অঞ্চলে এখনো 40 টাকা। 1 কেজি দানাদার খাবার সুষমভাবে করতে গেলে 65 টাকার উপরে খরচ হয়। হ্যাঁ তো দুধ বিক্রি করে কিভাবে চলবে? তো এই চিন্তা করে দানাদার খাবার একটু কমাই খায়, দুধ যা হচ্ছে বাছুর ওই দেখ ওইখানে আমার কোনো বাছুরের গলায় দড়ি নেই, জন্মের পর থেকে ওই ঘরের ভিতরে ওর ইচ্ছা মতো দুধ খাচ্ছে, উঠতেছে। তার মানে হচ্ছে আপনি দুধ বিক্রি করেন না? না টোটাল বিক্রি নিজেরা খাওয়ার জন্য দুধ অবশ্য দোয়াতে পারিনি, কারণ এর বাছুরটা যে সাইজের হয়েছে তাতে ওইরা ওই দুধ খেয়ে টিকে আছে। দ্বিতীয়ত 45 টাকা করে দুধ বিক্রি করে কি করব? 60 টাকা করে দানাদার খাওয়ায় 45 টাকা করে দুধ বিক্রি করে আসলেই কোনো লাভ নেই। এই গরুর রোগ শোক যখন হয় বা রোগ শোকের ব্যাপারে আপনি কিভাবে মেইনটেইন করেন? আমার গরুর আজ পর্যন্ত তেমন সমস্যা দেখা দেয়নি। একটা নতুন রোগের সাথে আমি হয়েছিলাম, সেটা ছিল একটা পাকিস্তানি গরু। এই গরুটার সাথে আমি এই গরুটার আগে কিনেছিলাম, ওই গরুটার একটা বেবেসিওসিস রোগ হয়েছিল, যেটা আমি বুঝতে পারছিলাম না, পরবর্তীতে আমি এটা কি প্রস্রাবের সাথে রক্ত যায় মনে হয় না? প্রস্রাবের সাথে রক্ত যাইতো। আপনার খামারের সবথেকে বড় গরু হচ্ছে এটা, যার নাম হচ্ছে পিটবুল। অনেক প্রবাসী ভাই আছে যাদের অভিজ্ঞতা নাই কিন্তু টাকা আছে, যারা চিন্তা করে দেশে এসে খামার করার, মানে খামার করার ইচ্ছা বা খামার করতে চায় বা একটা গরুর খামার দিতে চায়, ওই পরামর্শ দেবেন? যদি খামার করার জন্য প্রবাসী আর দেশি না, গরু পালনের জন্য কি প্রয়োজন? জমির প্রয়োজন, খড়ের প্রয়োজন, এইগুলোর সংকুলনটা সে কিভাবে দিবে? খড় কিনতে পাওয়া যায় কিন্তু কাঁচা ঘাস কিনা যায় না। তবে গরু পালতে গেলে বর্তমান যুগে কাঁচা ঘাসের যোগান থাকতেই হবে, তা না হলে গরুতে লাভবান হওয়া যাবে না। শুধু দানাদার খাবার, ঘাস ছাড়া আসলে গরু পালার কথা চিন্তা করাটাও বোকামি। কৃষক শ্রেণীর যারা আছে, যারা একটা দিনমজুর, এদের গরু পালনে বেশি লাভ আছে। এরা একটা পালে কোনো মতে খাবার টাবার দিয়ে ওইটাই বড় হচ্ছে, বিক্রি করতেছে, ওটাতে লাভ বেশি হচ্ছে। বর্তমানে যে 9টা গরু আছে, এই 9টা গরুর খাবারের যোগান আপনি কি দিয়ে দেন? এই 9টা গরুর খাবার খড় আছে, আমার এই পাশে কিছু জায়গা আছে, ওই লাগানো ঘাস না, এমনি নর্মাল যে ঘাস হয় এই ঘাস। চাকরির বাজারটা যেরকম আমাদের দেশে, চাকরি মানে আসলে সোনার হরিণ। এখন সেই কারণে অনেক শিক্ষিত যুবক এই সেক্টরে আসতে চায় বা এই সেক্টরের দিকে তারা বেশি আগ্রহ দেখাচ্ছে। কোন বিষয়গুলো এদের মাথায় রাখতে হবে, মানে প্রধান যে বিষয়গুলো, সেই প্রধান বিষয়গুলো কি কি? যদি যারা এটাকে পুরাপুরি কর্মসংস্থান হিসেবে নিতে চায়, তাহলে তাকে অন্তত একটা প্রশিক্ষণ নেওয়া উচিত। প্রশিক্ষণ নিলে কিছুই হবে না, কিন্তু তার ভিতর থেকে কিছু জিনিস থাকবে যেটা তাকে প্রেরণা যোগাবে। তাকে তার ভিতরে একটা সংখ্যা থাকে, প্রথমে কেউ কোনো কিছু শুরু করতে গেলে একটা সংখ্যা থাকে, যে আমাদের বেশিরভাগ হচ্ছে যদি কাজ করে, যদি আমার এই হয়, যদি আমার এই হয়, এইগুলা ভালো না। ডেল কার্নেগির একটা কথা আছে যে যদি তুমি সফল হতে চাও, তোমার সফল ডিকশনারি থেকে যদি কথাটা বাদ দিয়ে দাও। তো তাদেরকে একটা প্রশিক্ষণ নিলে ভালো হবে। তারা মোটামুটি একটা হাতে কলমে একটা শিক্ষা থাকবে, এরপরে প্র্যাকটিক্যাল প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা থাকলো, আর প্র্যাকটিক্যাল শিক্ষা তাদের কাজে হলে তারা সফল হবে। একটা জিনিস, একজন অশিক্ষিত দিনমজুর আর একজন শিক্ষিত দিনমজুরের এটা কখনো সমান না। শিক্ষিত ছেলেরা এগুলাতে আসলে অবশ্যই তারা সফল হবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করে এক মেয়ে শুধু ভার্মি কম্পোস্ট করে আজকে 100 কোটি টাকার মালিক। তো শিক্ষিতরা যেটা যত সহজে যেটা করতে পারবে, অশিক্ষিত লোক সেটা পারবে না। আর শিক্ষিত লোকের ঝুঁকি নিতেও পারে বেশি। পরিকল্পিতভাবে যার যত ঝুঁকি নেওয়ার প্রবণতা আছে সে তত সফল হতে পারবে। আমি এটা মনে করি। আর আমি নেগেটিভ চিন্তা করতে পারি না। নেগেটিভ চিন্তাটা মানুষের জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত, যে কোনো বিষয়ে।
যে কোনো বিষয়, যত বিষয় হোক না কেন, ওই নেগেটিভটাকে যদি সে পজিটিভ চিন্তা করতে পারে, অন্তত মানসিকভাবে ভালো থাকবে। আর কর্মক্ষেত্রে সফলতা আজকে যেটুকু আছে কালকে একটু আসবে, এই আস্তে আস্তে আসবে, একদিনে কোনো কিছু হয় না। যে বাংলাদেশের সব থেকে আধুনিক যে ফার্মটা নাহার অ্যাগ্রো, নাহার ডেয়ারি, নাহার ডেইরি ফার্ম। নাহার ডেয়ারি, এতে 27 বছর আগে একটা গাভী দিয়ে শুরু করেছিল, 27 বছর। আচ্ছা, আজকে তাদের প্রতি মাসে 375টা গাভী বাচ্চা দিচ্ছে। বিশাল তো ব্যাপার। একদিনে হয়নি, কিন্তু এর না। পিছনে কিন্তু 27 বছর। 27 বছর এখন আমার সুদীর্ঘ 1000 একটা কোটি টাকা, পথ। এখন মুকেশ আম্বানি যদি চিন্তা করে যে আমি একটা ফার্ম করব, তাহলে লাভ তো ওই এর মতো হবে না, কারণ এর পিছনে কতটা বছর গেছে। হ্যাঁ হ্যাঁ, কতটা এইটা স্ট্রাগল দেখতে করা হবে। লাগছে, কতটা কষ্ট হ্যাঁ, করে এই পর্যায়ে আসা এই লাগছে। বিষয়গুলো দেখতে হবে যে কতটা বছর তার লাগলো এই ওই জায়গায় পৌঁছাতে। ঠিক, তো আমি ওই মাপের সফলতা ওই সময় আশা করব, আচ্ছা আচ্ছা। কিন্তু এর আগে আমি আজকে ইনভেস্ট করে কালকে যদি আশা করি তাহলে হবে না। আমি নুরুল আমিন স্যারের ফর্মুলা অনুযায়ী ওরে খাবার খাওয়াই, বড় গরুটাকে একেও খাওয়াবো, যেহেতু কোরবানিতে বিক্রি করে দেবো। এই অনেকটা কুরবানিতে আপনার উপকার বিক্রির হবে। উপযোগী কয়টা আছে গরু? এই দুইটা করব, ওইটা করব, এটাও করব। এটা দাঁত অল্প বয়সের দাঁত পড়ে গেছে, এর 18 মাসে দাঁত পড়ে গেছে। ওইটা পুরা 2 বছরে 2 দাঁত হয়েছে, তার 6 মাস পরে যে 6 দাঁত হয়ে গেছে, একসাথে 4টা পড়ে গেছে। ওই বড়টা? এই যে অভিজ্ঞতা। হ্যাঁ, কিন্তু আমাকে যদি কোনো খামার, আমি হাটে একটা গরু কিনতে গেলাম, কেউ যদি বলে যে ভাই এটা 6 দাঁত 2.5 বছর বয়স, আমি তো মানতাম না যদি আমি এটা না দেখতাম। হ্যাঁ, আপনার এই সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি আদর্শ খামারের জন্য আমাদেরও শুভকামনা থাকলো। আমরা চাই আপনার এই খামারটাকে আপনি আরো সামনের দিকে আগায় নিয়ে যেতে পারেন, এবং আপনার যে টার্গেট আছে, বা আপনি যে টার্গেটটা নিয়ে এই গরুগুলোকে নিজের সন্তানের মতো করে লালন পালন করছেন, আপনার উদ্দেশ্য যেন সফল হয়। সফলতা হাতে তৈরি কোনো মোয়া নয়, নয় কোনো আলাদিনের চেরাগ যে চাইলেই পাওয়া যায়। সঠিক পরিকল্পনা, পরিশ্রম, একাগ্রতা এবং ধৈর্য, এই কয়েক মিলেই সফলতা, যার বাস্তব উদাহরণ এই আদর্শ খামারটি। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য কোনো খামারে অন্য কোনো দিন। সে পর্যন্ত ফিলুই টনিকের সাথেই থাকুন।